সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে আছেন কবি ও সাংবাদিক মারুফ রহমান। আপনাকে স্বাগত সময় সংলাপে। ঈদ মোবারক জানিয়ে শুরু করতে পারছি না, কারণ ঈদ চলে গিয়েছে, আরেকটি ঈদের কাছাকাছি আমরা রওনা হয়েছি, কিন্তু ঈদের আমেজ কিছুটা হয়তো গণমাধ্যমে আছে, বিশেষ করে টেলিভিশনে হয়তো বা ছিটে ফোটা কিছুটা আমেজ এখনো রয়ে গিয়েছে। অনেকের ঈদ ভিত্তিক অনুষ্ঠানগুলি শেষ হয়নি, হয়তো বা অনেকের হয়েছে। তো এই জায়গায় মানে আপনি নিশ্চয়ই ঈদে আপনার ঈদ উদযাপনের পাশাপাশি টেলিভিশন পর্দায়, ছোট পর্দায় চোখ রেখেছেন। সেই জায়গা থেকে একদম যদি শুরু করতে চাই, আপনার কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, মানুষের হচ্ছে দুটো চোখ, তাই না? আর টেলিভিশন কতগুলো, আমি কোথায় যাব, কোথায় যাব, কিভাবে, কতটুকু দেখতে পারবো। আর ঈদের ছুটির সময় আসলে লম্বা ছুটি থাকে, এটা ঠিকই। আর ইন্ডাস্ট্রিটাও বিশাল হয়ে গেছে, তাদের খাদ্য জোগাতে হয়, বিপুল ক্ষুধা। কিন্তু আমি একটা কথা বলবো তুষার, আগে বোধহয় বলিনি, যে টেলিভিশন তো ফ্যামিলি মিডিয়া। এক পরিবারের বিভিন্ন ধরনের সদস্য থাকে এবং তাদের রুচি এবং চাহিদা বিভিন্ন ধরনের, ভিন্ন রকমের হবে। এবং সারা দেশ যদি চিন্তা করি তাহলে বিভিন্ন শ্রেণী আছে, পেশা আছে, এক এক রকম। এই গ্রাম আছে, সবার জন্য অনুষ্ঠান খুব অসম্ভব। সেই জন্য কি করেন টেলিভিশন আলারা, তারা একটা সেগমেন্ট ভাগ করে নেন, যে নাটক যদি একটা হালকা নাটক করেন, একটা গভীর নাটক করেন। কিন্তু ঈদের সময় যেটা হয়, সাধারণত নাটকের দিকেই বোধহয় বেশি মানুষের এবং টেলিফিল্মের দিকে নজর থাকে। ঈদ সংখ্যায় যেমন থাকে উপন্যাস, আমার মনে হয় যে টেলিভিশনগুলোতে ঈদের সময় নাটক, এখন তো যে নাটকের আবার ধারাবাহিক শুরু হয়েছে, যে 5 দিন ব্যাপী যদি বা 7 দিন ব্যাপী যদি অনুষ্ঠান হয়, ঈদ অনুষ্ঠান, অনেক চ্যানেল 7 দিনই একটা নাটক ধারাবাহিকভাবে চালায়। এটা আমার মনে হয় ধারাবাহিক যন্ত্রণার আরেক নাম হয়ে গেছে। কারণ আপনি জানেন যে একটা নাটক দেখতে গেলেই মানুষকে কি কষ্ট করতে হয়েছে। গত বছর আমরা যখন আলোচনা করছিলাম, এত কষ্ট কথা আমরা বলিনি। এবছর একটা নাটক দেখতে যে কত ঘন্টা আমাদেরকে বিজ্ঞাপন দেখতে হয়, সহ্য করতে হয়। 7 দিন ব্যাপী যদি ধারাবাহিক নাটক হয়, আমি তো বলবো যে একটা ধারাবাহিক যন্ত্রণার ভিতর দিয়ে গেছেন দর্শকরা যদি পছন্দ করে নেন যে আমি এই টেলিভিশনে থাকবো, তাহলেও তার জন্য বিড়ম্বনার হয়েছে। যদি মনে করেন 3টা টেলিভিশনের মধ্যে আমি থাকবো 3 ধরনের প্রোগ্রামে, তাহলে কোন প্রোগ্রাম কিভাবে দেখবেন? এই যে দেখতে যে কষ্টটা, মানুষের দুটো চোখ এত কষ্ট নিতে পারে না। আমি বলবো যে এখানে চোখ, পরিবারে অনেক চোখ, আবার পরিবারে টেলিভিশন একটা, রিমোট একটা। হ্যাঁ, অনেক পরিবারে দুটো থাকে, কিংবা সেটা খুব ভিন্ন, বা তখন তো হল ব্যতিক্রম, সেটা হয়তো আলোচনা খুব একটা। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে এইটাই যে আমরা অনেক কিছু যোগান দিয়েছি, কিন্তু দেখাতে পেরেছি কিনা। যদি দেখাতে পেরেও থাকি, মানুষ সেটা গ্রহণ করতে পেরেছে কতটুকু সময় ছিলেন তারা। হ্যাঁ, মানে প্রথম থেকে শুরু করে শেষ মুহূর্ত পর্যন্ত একটা নাটকের, এটা তো প্রত্যেকটা নাট্য মুহূর্ত থাকে, তাই না? আমি যদি কোনো কিছু মিস করে যাই, তাহলে তো আমি মজাটা পাবো না। তো দর্শকরা এটা পেয়েছেন কিনা আমার খুব ঘোরতর সন্দেহ আছে, যে এবার নাটক দেখতে যে আসলেই মানুষ বিড়ম্বনা শিকার হয়েছেন। এবং বিজ্ঞাপনের যেই অজস্র বিজ্ঞাপন হয়েছে, এই যে একটা পদ্ধতি, এই মেকানিজম থেকে বোধহয় আমাদের বেরোতে হবে। যদি বিজ্ঞাপনওয়ালারা ভাবেন যে তারা বিজ্ঞাপন দিয়ে মানুষের কাছে যাবেন, সেই জন্যও কিন্তু নতুন করে ভাবতে হবে। বিনোদনের মধ্যে দিয়ে আমি পণ্যের প্রসার করব, সেই জায়গাটাও বোধহয় নতুন করে ভাবনার সময় এসছে, এবং এই এক ঈদেই শিক্ষা হয়ে যাওয়ার কথা। এবং এই যে বিড়ম্বনার কথা বললে, তার এই যে বিজ্ঞাপন, আপনি বলছেন যে বিনোদনের মাধ্যমে বিজ্ঞাপন তিনি দিবেন তার পণ্য পরিচয় করিয়ে দেওয়ার জন্য ভোক্তাদের কাছে, কিন্তু এই যে বিড়ম্বনার কারণে আপনি যখন টেলিভিশনটা দেখছেন না, তখন তো তার বিজ্ঞাপনটি কেউ দেখছে না। নিশ্চয়ই, হ্যাঁ, এটা বুঝতে হবে, বিজ্ঞাপন দাতাদেরই বুঝতে হবে। একইভাবে যারা টেলিভিশনের কর্তৃপক্ষ, তাদেরও বুঝতে হবে একটা সমন্বয়ের কথা। কতটা বিজ্ঞাপন দিব, একটা অনুষ্ঠানের মধ্যে আমি কতটুকু দিতে পারি, কত % টাইম আমি ব্যয় করতে পারি, আনুপাতিক হিসাবটা। হ্যাঁ, সেটাই। এবং যদি আমি আগে থেকে বলে দিতে পারি যে এবারও বিরতিহীন বিজ্ঞাপন বোধহয় 1-2 গেছে, অনুষ্ঠান গেছে না 1-2 বিরতিহীন কিংবা স্বল্প বিজ্ঞাপনে, খুবই রেয়ার এটা। কিন্তু যদি সামগ্রিকভাবে বলি, তাহলে এবার বিজ্ঞাপনের দাপট ছিল। একদিকে বর্ষা, মানুষ গৃহবন্দী থেকেছে, এবং এই কথাটা আমি একটু আসতে চাই যে অন্যান্যবার এই যে শ্রাবণের, মানে শ্রাবণ ঘন যে আবহাওয়া, সেটা ছিল না। সবাই বাইরে বেরোতে পেরেছে, বা সবাই ঘরে বন্দী ছিল আবহাওয়ার কারণে, ঘরে বসে, যে কারণে হয়তো টেলিভিশনের উপর নির্ভরশীলতা তাদের বেড়েছিল। অন্যান্যবার হয়তো এইবারে ওইবারে ঘোরার ফাঁকে টেলিভিশনের সামনে যেতেন, একবার টেলিভিশনের সামনে বসে তারা এই বিড়ম্বনাটা আরো বেশি। হ্যাঁ তুষার, এই সুযোগ ছিল কিন্তু, মানে বাংলাদেশের টেলিভিশনের মধ্যে দর্শককে আবার একটা খুব ভালো একটা সুযোগ গেছে।
যদি আমি 10টা অনুষ্ঠানের মধ্যে 5টাও যদি মানসম্পন্ন এবং সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারতাম, তাহলে আমার মনে হয় যে দর্শককে আমি পেতাম। দর্শক তো অনেক ভাগ হয়ে গেছে, তারা তো বাইরের চ্যানেলে চলে বাইরের যায়। চ্যানেলে চলে গেছে। হ্যাঁ, ওই 5টা দিন বা 3টা দিন নিরবচ্ছিন্নভাবে অনেক দর্শকই ঘরে থেকেছেন, আপনি যেটা বললেন। এবং বর্ষে একটা বিড়ম্বনা হয়েছে যে ঘরে মানুষ থাকতে পেরেছে, বিনোদন থেকেছে। কেন্দ্রগুলোতে বা এবং অন্য জায়গায় বেড়াতে যেতে পারেনি তারা। কোথায় কি করবে, তখন টেলিভিশনটাই কিন্তু টিপাটিপি করেছেন রিমোটটা, এক চ্যানেল থেকে এক চ্যানেলে গেছেন। খুঁজেছে সে, হ্যাঁ, অবশ্যই খুঁজেছেন যে কোথায় আমি একটু থাকতে পারি, একটু থাকতে পারি, চেয়েছে কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। সেই জন্যই বলছি যে একটা সুযোগ ছিল, সেই সুযোগটা আমরা হারালাম মনে হয়। মানে টেলিভিশন যারা কর্তৃপক্ষ আছেন কিংবা শিল্পী কলাকুশলী, একটা বিশাল ইন্ডাস্ট্রি না, এখানে কত হাজার হাজার মানুষ এখানে ইনভলভ, তাদের মানে রুচি। আপনি দেখেন মারুফ ভাই যে বলা হয় যে 250-300 নাটক হয়, এই 300 নাটকের আসলে ফলাফলটা তাহলে কি দাঁড়ালো? ফলাফল আসলে আমি বলবো এখানে দুটো মানে ব্যাপার এটা আছে। কি এয়ার টাইম ভরার জন্য শুধু? এয়ার টাইম ভরার জন্য তো বটেই, পাঠক বলছে এই জন্য, পাঠকের চাহিদা উপন্যাসে ঈদ সংখ্যায়, আর এখানে নাটক। আপনি যদি নাটক না রাখেন, 10টা-15টা নাটক না রাখেন আপনার চ্যানেলে, তাহলে তো মানুষ অন্য চ্যানেলে ঘুরবে, তাই না? সেই জন্য অবশ্যই নাটক একটা প্রায়োরিটি ছিল। কিন্তু এই প্রায়োরিটি দিতে যে আমি যদি সত্যি মানহীনতার মধ্যে যাই, আর যদি সুন্দর করে প্রেজেন্ট না করতে পারি সুষ্ঠুভাবে, এবং মানুষকে যদি দেখাতে না পারি, তাহলে তো আমার কোনো লাভ হলো না। এবং আপনি আরেকটা কথায় আমরা আগে আলোচনা করছিলাম যে সম্মানের প্রশ্নটা, তাই না? যারা নাটক নির্মাণ করেন বা শিল্পী, তাদের সম্মানের একটা ব্যাপার থাকে, মানে তাদেরকে স্বীকৃতি দেওয়া যে তোমার মানে সে যে নাটকটা বানিয়েছে আমি দেখলাম, দেখার পর যাওয়ার প্রতিক্রিয়া ভালো মন্দ দুটোই হতে পারে, সেইটা তো আপনি মন্দ বলতে পারছেন না, ভালোও বলতে পারছেন না, কারণ আপনি দেখছেনই না। হ্যাঁ হ্যাঁ, খুব কষ্ট করে যদি একটা পুরো নাটক দেখি, তাহলে আমি কমেন্ট করতে পারবো। মারুফ ভাই সেই সুযোগ কোথায়? সেই সুযোগটা কিন্তু আসলে সত্যি কথা বলতে গিয়ে আমি পারিনি, একটা পুরো নাটক আমি দেখতে পারিনি, কারণ আসলে ধৈর্য রাখা যায় না। ধৈর্য কেন রাখবো? তুষারের সঙ্গে কথা বলার জন্য আমার ধৈর্য রাখতেই হবে? এত ধৈর্যের বাঁধ ভেঙে যায় তো, তাই না? আমি পুরো গোটা নাটক আমি দেখতে পারিনি, কিন্তু আমি অর্ধেক নাটক দেখেছি বা টেলিফিল্ম অর্ধেক দেখেছি, এবং যেগুলো দেখেছি আমি কিন্তু খুব অসন্তুষ্ট হইনি। হ্যাঁ, সন্তুষ্ট না হতে পারলে অসন্তুষ্ট, যেটা আগে যে আমরা বলতাম যে মানহীন, বস্তা পচা, সেই জায়গা কিন্তু বাংলাদেশ নাই। বাংলাদেশকে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড নাটক উপহার দিতে হবে, টেলিফিল্ম দিতে হবে। সেটা আপনি লোকেশন দিয়ে দেন, অভিনয় দিয়ে দেন, যা যেভাবে দেন না, গল্প দিয়ে দেন। হ্যাঁ, গল্পের জায়গাটা আমরা একটু পিছিয়ে আছি। দেখা যায় যে একই ধরনের গল্পের পুনরাবৃত্তি হয়। এই যে একই ধরনের গল্পের পুনরাবৃত্তি, এবং অভিনেতাও একই অভিনেতাকে নিয়েই সব চ্যানেলকে বানাতে হচ্ছে একাধিক নাটক, যে কারণে দেখা যাচ্ছে যে আপনি যত রিমোট ঘোরাচ্ছেন দেখা যাচ্ছে হ্যাঁ মারুফ ভাইকে দেখাচ্ছে, মারুফ ভাইকে দেখাচ্ছে, সব জায়গায় মারুফ ভাইয়ের অভিনয়। তো সেটাও তো দর্শকের এক ধরনের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, কারণ আপনি একই ধরনের অভিনয় করছেন সব নাটকেই। কিন্তু দর্শকের চাহিদাও থাকে যে আমি তুষারকে দেখতে চাই। এই নাটক বা বিজ্ঞাপনদাতারাও বলে দেন যে আমি তুষারকে দেখতে চাই আমার নাটক। আমি একটা বিষয়, একটা মানে ঘটনা দিয়ে শুরু করতে চাই যে ঈদের 3য়-4র্থ দিনের দিকে একজন নির্মাতার সঙ্গে কথা হচ্ছিল, তার কয়েকটি নাটক গিয়েছে টেলিভিশনে। তা আমি জিজ্ঞেস করছিলাম নাটকগুলি কেমন গেল, কি মানে দর্শকদের কাছ থেকে কিরকম সাড়া পাওয়া গেল। উনি বলেছেন যে আমি নিজেই তো দেখিনি। কেন দেখেনি বলে, আমি আমার বাবা মাকে বা পরিবারকেও বলে দিয়েছি দেখার দরকার নাই, আমি সিডি দিয়ে দিব তখন দেখো। কারণ এই যে কারণটা উনি বললেন যে বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনের জন্য আমি নিজে দেখতে বসেও আমি আমার নিজের নাটকই শেষ করতে পারি নাই, আমি উঠে গিয়েছি। একজন নির্মাতার এই ক্ষোভ, এই দুঃখ, এই বেদনা, এটা খুব হতাশার কথা। নির্মাতা যদি তার নাটক দেখতে না পারেন, তাহলে দর্শক কিভাবে দেখবেন? আমরা বলছিলাম বিরতির আগে যে দর্শকদের চাহিদা থাকে, বিজ্ঞাপনদাতাদেরও চাহিদা থাকে যে কাস্টিং এর ব্যাপারে। কিন্তু তার আগে আমি আরেকটা কথা বলতে চাই, যে নাট্যকারদের ব্যাপারে চাহিদা থাকে না? থাকে। আব্দুল্লাহ আল মামুন ছিলেন একসময়, এখন তো মামুনুর রশিদ আছেন, আমজাদ হোসেন আছেন। তাদের নাটক কোথায়? তাদের নাটক কেন ঈদে দেখি না আমরা? এটা আমার কাছে খুবই একটা প্রশ্ন, বড় প্রশ্ন। তার মানে কি তাদের চাহিদা অবশ্যই আছেন, মানে তারা কি এই গড্ডালিকা প্রভায় আসতে চান না, নাকি তারা ওইভাবে এই সময়ের ভিতরে একটা নাটক তৈরি করে জানাতনা ভাবে দিতে চান? এই জায়গাটা আপনি যেটা বলেছেন ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যে গল্পর জায়গাটা, যে এখন আপনি আব্দুল্লাহ মামুন গল্পতে কতটা ছাড় দিবেন, গল্প লেখার ক্ষেত্রে কন্টেন্টের জায়গা যদি বলেন যে আপনি যে রেসিপিটা দিয়ে দেবেন, ওই রেসিপিতে কেন আমজাদ হোসেন মানে নাটক লিখতে যাবেন বা মামুনুর রশিদ লিখতে যাবেন? তারা তো তাদের যে মানের জায়গাটা বা ভাবনার জায়গা থেকে সরবে না, কিন্তু গড়পড়তা যে দর্শক চাহিদা সেই অনুযায়ী তো ওরা তৈরি করবেন, ওরা দর্শকের রুচি তৈরি করবেন। দর্শকের রুচি অনুযায়ী তো কয়েকজন লেখক আছেন আমাদের, নাটকের আছেন, আপনি আমার সাথে হয়তো একমত হবেন যে তারা ওই জায়গায় নামতে চান। তারা দর্শকের রুচি তো তৈরি করার দায়িত্ব নিয়েছিলেন, নেন,
কিন্তু এখন হচ্ছে যে বিভিন্ন বাণিজ্যিক কারণে বলা হয়ে থাকে যে এইভাবে বানিয়ে দেন, হয়তো বাইরের দেশের চ্যানেল দেখে হোক বা আমাদের এখানে একটা নাটক হয়তো কোনো কারণে খুব জনপ্রিয় হয়ে গিয়েছিল, ওরকম আরো 10টা নাটক আপনি 10টা চ্যানেল বানাচ্ছে বা 10টা নির্মাতাকে বলছেন। হ্যাঁ, নাটকের আলোচনা থেকে আমরা বেরোবো। আমি শেষ করি একটু বলে যে নাটক তো একটা সৃষ্টিশীলতার জায়গা। এটা তো ওই শুধু মানে ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের ব্যাপার না যে ভরে দেওয়া মানে, হ্যাঁ আপনি চাহিদা দিলেন, আমি পণ্য তৈরি করে দিলাম এবং আমার এয়ার টাইম ভরে দিলাম, সেটা তো না। আর এটার সাথে মানুষের মনন এবং মনের ব্যাপার যুক্ত আছে। সুতরাং এটা একদম ভিন্ন জিনিস। আমাদেরকে অবশ্যই কাহিনীর দিকে একটা বিষয় যে এই কাহিনীর জায়গাটা একটু বলি মারুফ ভাই, আপনি দেখবেন যে আমাদের যেরকম আছে যে বিনোদন বলা হয়ে থাকে, যে আব্দুল আবু স্যারের কথা বলতে হয় যে খুব খাওয়া দাওয়া করার কারণে ঈদের অনুষ্ঠানগুলির সময় মানুষ খুব বিনোদন নির্ভর হয়ে যায়, তারা খুব তত্ত্ব কথা শুনতে চান না। তার মানে কি ভাড়ামি? না, মানে আব্দুল আবু স্যার বা মামুনুর রশিদ বা আহমেদ হোসেনরা যখন নাটক করেছেন বা অনুষ্ঠান তৈরি, তখন ভাড়ামি ছিল না। কিন্তু এখন আপনার কাছে মনে হয় না যে রম্য দিতে, যে আনন্দ দিতে, যে একটু ওই দিকে চলে যাচ্ছে আমাদের নাটকগুলো? হ্যাঁ, আমি একটু আগে প্রথমের দিকে বলছিলাম না যে দর্শক বিভিন্ন রকম আছে। এখন যেটা হচ্ছে আমার মনে হয় যে বিপুল দর্শক, শিক্ষা বঞ্চিত দর্শক, গ্রামীণ দর্শক, হ্যাঁ, তাদের চাহিদার জায়গাটা সেটা পূরণ করতে গেলে তো আমাকে একটু নামতে হবে। আপনি যেটাকে ভাড়ামা বলছেন, ওদের কাছে সেটা হয়তো বিনোদন, সত্যিকারের বিনোদন। আমাদের কাছে হয়তো অসুস্থ বিনোদন কিংবা স্থূল বিনোদন, তাদের কাছে কিন্তু এটা সত্যি ভালো বিনোদন, তারা এনজয় করে। ইত্যাদির কথা যদি বলি, দেখেন ইত্যাদির ভিতরে কিন্তু স্কিট থাকে, তাই না, ছোট ছোট সেগমেন্ট থাকে যেগুলোর মধ্যে দিয়ে নাট্য দৃশ্যের মধ্যে দিয়ে তারা কিন্তু সমাজকে কিছু কথা সমালোচনা করে, বিদ্রুপ করে। সেই জায়গাগুলো তো দেখেন সেই 20 বছর আগে যা দেখেছি এখনো সেটা আছে। তার মানে কি, হানিফ সংকেত খুব ভালো করে জানেন যে আমার দর্শক কারা এবং তাদের রুচি কতটুকু, আমাকে সেইভাবে নির্মাণ করতে হবে। তিনি কিন্তু সেই তুখোড় বুদ্ধিদীপ্ত জায়গাটায় যেতে, দর্শকের উত্তরণ ঘটেনি বলে তার উত্তরণ ঘটেনি। দর্শকের উত্তরণ অবশ্যই ঘটেছে, দর্শক তো নানান রকম আছে, কিন্তু তার টার্গেট গ্রুপ, তার ক্লাস্টারের, হ্যাঁ তার ক্লাস্টারের, সেটা হচ্ছে যে ওই সাধারণ এবং ওই গ্রামীণ দর্শকদের কথা। তারপরে আমি হানিফ সংকেতের প্রশংসা করব একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে কি, তিনি বিদেশি যারা আছেন বাংলাদেশে, বিদেশিদেরকে ইনভলভ করেন, তাদের অংশগ্রহণ থাকে এখানে। কিভাবে থাকে? তারা কিন্তু এখানে বিদেশি হিসেবে আসেন না, আমাদের সংস্কৃতির, আমাদের আবহাওয়ার মধ্যে তারা ওই ধরনের একটা নাট্য দৃশ্যে অভিনয় করেন। এটা আমার কাছে আমাদের সংস্কৃতির একটা অংশ তুলে ধরেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য অবশ্যই হানিফ সংকেতের এটাও কিন্তু বিনোদনের পার্ট। এই বিনোদন, এই যে আপনি সংকেতের কথা বলছিলেন, ওটা তো ইত্যাদি, এরকম আরো তো ম্যাগাজিন অনুষ্ঠান আমরা তৈরি করতে পারছি না কেন? হ্যাঁ, করতে পারছি না কারণ বিটিভিতে সংকেত বছর পর বছর করে যাচ্ছেন। আপনি নাভিদ শো দেখেছেন? নাভিদের একটা মানে, ওখানে আমি ভদ্রলোককে খুব স্মার্ট মনে হয়েছিল প্রথমে, তারপরে দেখলাম যে আসলে ওভার স্মার্ট। কেন ওভার স্মার্ট? তিনি যাকে এনেছেন রুবাবা দৌলা মতিন, তার সাথে কিন্তু তিনি তাকে কথা বলতে দিচ্ছেন না। আমি যদি রুবাবা সম্পর্কে কিছু কথা বলি, তার তো রিয়াকশনটা নিব, তাই না, তার অনুভূতিটা গ্রহণ করব। সেটা যদি না গ্রহণ করে আমি যদি রেলগাড়ির মতো একাই কথা বলে যেতে থাকি, তাহলে উনিও মানে স্যাটিসফাইড হবেন না, দর্শকের কাছে যেতে পারবো না। আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ, আমাদের দেশে একটা সংকট আছে টেলিভিশনে, কিন্তু আমি ম্যাগাজিন অনুষ্ঠানের সংকট আছে। ম্যাগাজিন অনুষ্ঠান মানে কি, মেধা বা সৃষ্টিশীলতার একটা সংকট সবসময় ছিল, এখন যেন তীব্র আকার ধারণ করেছে। কারণ কি? কারণ হচ্ছে যে এই ধরনের অনুষ্ঠানে যেন মানুষ আর, আমি যেটা বলতে চাচ্ছি যে বিজ্ঞাপনদাতারা এই ধরনের অনুষ্ঠানে কারোর উপর ভরসা মনে হয় করতে পারেন না, সেজন্য নির্মাণ হয় না। নাটক এবং টেলিফিল্মের দিকে বেশি নজর। মানে ওইটা আপনি আবার বলছিলেন যে ওই যে একজন দুজনের উপর আটকে যাওয়া, যে এই দুই তিনজনকে দিয়ে তৈরি করব। হ্যাঁ, সেটা তো কাস্টিং এর ব্যাপার না, ঝুঁকি নিচ্ছে, কাস্টিং এর ব্যাপার থাকে যে আমি নাটক না ম্যাগাজিন অনুষ্ঠান অন্য কাউকে দিয়ে আপনি একটু দেখতেই পারেন। হ্যাঁ, সেটা তো আসলে চ্যানেল কর্তৃপক্ষের একটা ব্যাপার, তাদেরকে কিন্তু অংশ নিতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে। সেই জায়গাটা কিন্তু আমরা ল্যাক করছি আমার মনে হয়। এবং অনুষ্ঠানের এক ধরনের মানে নতুনত্ব আসছে না, একইভাবে অনুষ্ঠান তৈরি হচ্ছে। হ্যাঁ, আমি বললাম না যে লোকেশন খুব চমৎকার, হ্যাঁ অভিনয় ভালো হচ্ছে, কিন্তু সব মিলিয়ে এই 10 বছরের পুরনো জিনিসই কোনো না কোনো ভাবে নতুন ভাবে উপস্থাপিত হচ্ছে। এখানে কোনো নাড়া দেওয়ার মতো কিছু না। কিন্তু আমাদের নির্মাতারা কিন্তু মেধাবী, আমি তাদের অমেধাবী বলবো না, মেধাবী। এবং যেটা হচ্ছে যে এখানে একটা বলা হয় যে তাদের গল্পেরও সমস্যা খুব একটা নাই। আপনি 250-300 যেখানে নাটক হবে, সেখানে 100 গল্পকে আপনি আলাদা রাখতেই পারেন, 200 গল্পই করতে পারেন। কিন্তু হচ্ছে বাজেট, বিনিয়োগ, আপনি ভালো গল্প চাবেন, ভালো অভিনয় চাবেন, কিন্তু নির্মাণের জন্য যে আপনার খরচ, সেই খরচটা তো আপনাকে দিতে হবে।
নির্মাতাদের কাছে সেই অভিযোগটা আছে যে নিশ্চয়ই। আমরা যদি সেইরকম টাকা পাই তাহলে আমরা ভালো বানাতে পারবো, আমাদেরকে হয়তো একজন জনপ্রিয় বা দর্শক ওই যে শব্দটা বলা হয় খাবে, এরকম একজন অভিনেতাকে না বা অভিনেত্রীকে না হলো, বাকি কোন রকম মিলিয়ে আমরা নাটক বা ওই যে আমরা একটা প্রবাদ বলি না যে যত গুড় তত মিষ্টি। হ্যাঁ, অবশ্যই টাকার যোগান থাকতে হবে, অর্থের যোগান থাকতে হবে, এবং অর্থের যদি একটা খুব বেশি ধরনের সীমাবদ্ধতা থাকে তাহলে তো অবশ্যই আপনি অনেক ভালো কিছু করতে পারবেন না। আপনি গতানুগতিক মোটামুটি মানের কিছু একটা দিয়ে ভরে দিতে পারবেন, মিনিমাম স্ট্যান্ডার্ড যেটাকে আমরা বলি। কিন্তু কথা হচ্ছে যে শুধু নাটক কেন, অন্যান্য ম্যাগাজিন ছাড়াও তো গানের অনুষ্ঠানের বেলায় আমরা দেখি, গানের অনুষ্ঠান মনে হয় সব সহজ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, গান সহজ হয়ে গেছে। হ্যাঁ, ওই যে গান লাইভ একটা হয় যে মানে রাতের দিকে সব সব টেলিভিশন চ্যানেল গান অনুষ্ঠান করে, স্টুডিও থেকে করে। এবার কি আপনার মনে হয়েছে যে বিদেশিরা মানে প্রতিবেশী দেশের শিল্পীরা বেশি ছিলেন? না, ওইভাবে ওই যে যা থাকে সংখ্যায় ওইভাবে নচিকেতাকে ছিল দেখলাম হ্যাঁ, মনে হয় একটা অন্যান্য চ্যানেলে। আবার তারকা শিল্পী ওইভাবে যদি বলে জনপ্রিয় শিল্পী বেশি আসতেন, এবার খুব বেশি আসেনি। গত ঈদে যেরকম বেশি এসেছিল। বিটিভির উপর নির্ভরতা তো আছে, বিটিভি এখনো তাদের অনুষ্ঠান তৈরি আছে, ইত্যাদি তো বিটিভিতে গিয়েছে। আনন্দ মেলা, আনন্দ মেলা কিন্তু একসময় একটা বড় আকর্ষণের জায়গা ছিল টেলিভিশনের ক্ষেত্রে, যে ঈদের নাটক কি হবে এবং আনন্দ মেলা কি, এবং আনন্দ মেলা কে উপস্থাপনা করবেন সেটাও একটা বড় বিষয় ছিল। কিন্তু উপস্থাপকের উপর নির্ভর করে দেখা যেত যে সেটার যে বিষয়বস্তু সাজানোর বিষয়টাও একটু ভিন্নতা আসতো। আনন্দ মেলা নিয়ে যদি বলেন, মানে যখন একমাত্র বাংলাদেশ টেলিভিশন ছিল তখন তো অবশ্যই আনন্দ মেলাই ছিল সবচেয়ে বড় মানে প্রধান অনুষ্ঠান ঈদের দিনের রাতের। এবং যখন আরো কয়েকটা টেলিভিশন প্রথম দিকে প্যাকেজ অনুষ্ঠান শুরু করলো তখনও তখন আনন্দ মেলা একটা কদর ছিল, পরে আর ছিল না। এখন যেটা হয়েছে এবছর আমি কিছুটা দেখছিলাম, আবেদ খান উপস্থাপনা করেছেন, মনে হচ্ছিল খুব নস্টালজিক। মানে তিনি উপস্থাপনা করছেন এবং সেখানে আব্দুল্লাহ আবু সাইদ আসছেন, একইভাবে জুয়েলাইট জাদু দেখাচ্ছেন, সব মিলিয়ে আগের উপস্থাপনা, সব মিলিয়ে একটা পুরনো ফ্লেভার। আজকের দর্শকরা এই আনন্দ মেলাকে কিভাবে নিয়েছে আমি জানি না, তবে আমার দেখতে দেখতে মনে হচ্ছিল দুটো কথা। একটা হচ্ছে যে হ্যাঁ সত্যি আমরা আবার পুরনো দিনগুলোতেই যেন ফিরে যেতে যাচ্ছি, তার মানে আমাদের ওই ধরনের উত্তরণ হয়তো হয়নি। দ্বিতীয়ত যে বাংলাদেশ টেলিভিশনে বোধহয় সেই ধরনের প্রতিভা আবিষ্কার কিংবা ধরে রাখতে পারেনি যে তারা নতুন নতুন কিছু দেওয়া। আব্দুল্লাহ আবু সাইদের রিপ্লেসমেন্ট করতে পারে নাই, জুয়েলাইটের রিপ্লেসমেন্ট হয়তো হয় না, নিশ্চয়ই হতে পারে, আবেদ খানের জায়গায় আরো কেউ আসতে পারতেন। শুধু এই তিনজন বলে কথা না, নানান ধরনের যে আইটেম থাকে সেখানে যে বিষয়গুলো থাকে সেখানেও হ্যাঁ সেই নতুনত্বের জায়গাগুলো তো মানে বাংলাদেশ টেলিভিশন বোধহয় পিছিয়ে মানে সময়ের সাথে এগিয়ে যেতে পারেনি, যেখানে অন্যান্য টেলিভিশন কিন্তু এগিয়ে গেছে। তারা ম্যাগাজিন অনুষ্ঠানের নামে হোক বা সঙ্গীতানুষ্ঠান বা অন্য ফোন লাইভ যেভাবেই হোক তারা কিন্তু দর্শককে বিনোদন দিতে পারছে। ঈদের দিন অন্যান্য হাজারো ধরনের প্রোগ্রাম তারা রাখতে পারছে, সেখানে বিটিভি কিন্তু একরৈখিক প্রোগ্রাম রাখছে। আনন্দমেলা তারা এবার হয়তো মানুষের দৃষ্টি একটু ফেরাবে যে হ্যাঁ আনন্দমেলা এরকম ছিল, আবার নতুন করে আবেদ খান এসছেন, দেখতে তো ভালো লাগছিল। হ্যাঁ, কিন্তু আগামীতে কি হবে, আগামীতে কি হবে? তার মানে কি বাংলাদেশ টেলিভিশন হচ্ছে স্টেট রান টেলিভিশন, জাতীয় টেলিভিশন। এখানে তো অবশ্যই আমার নতুন প্রতিভার সন্ধান করতে হবে এবং তার চর্চা করতে হবে, এটাই আর কি। এটা দায়িত্বের জায়গা থেকে আমরা দেখতে যে অবশ্যই ঈদের অনুষ্ঠানে, ঈদের নাটকে, টেলিফিল্মে বা ঈদের নাটকের কথা যদি বলি, সেখানে হুমায়ুন আহমেদের সৌরভটা এখনো রয়ে গিয়েছে। কোনো না কোনো সরাসরি তার গল্প না হলেও তার গল্পের একটা ফ্লেভার দিয়ে হুমায়ুন আহমেদ আছেন আর কি। ঠিক আসল ফুলটা নাই, তার কিছুটা সৌরভ আছে। হ্যাঁ, তা আসল হুমায়ুনের যেই টেস্ট ছিল তার নাটক তিনি যখন পরিচালনা করতেন, সেটা তো তার গল্প থেকে যখন নাটক হবে সেটা তো আপনি পাবেন না। তার গল্পের যে মজাটা ছিল, যেই মানে উৎকণ্ঠা ভিতরে ছিল, নাট্য মুহূর্ত ছিল, সেগুলো দর্শকরা পেয়েছেন। একটা নাটক আমি দেখি, তিথির নীল তলে নাই ধরনের কি একটা নাম, চ্যানেল আইতে দেখছিলাম ঈদের দিন। আমার তখন মনে হচ্ছিল যে হুমায়ুন আহমেদ যদি থাকতেন তাহলে এই নাটকটা আরো কত আকর্ষণীয় হতে পারত। এরকম মনে হচ্ছিল যে দেখে যে হুমায়ুন আহমেদ নাই, তার যে সৃষ্টির ভান্ডার আছে সেটাও তো একসময় শেষ হয়ে যাবে। তখন হয়তো হুমায়ুন আহমেদকে চরিত্র করে নাটক হবে বা হিমুকে নিয়ে নতুন কেউ নাটক লিখবেন। তবে আমি বলবো যে হুমায়ুন আহমেদ এখনো আমাদের মধ্যে বিরাজ করছেন। হুমায়ুন আহমেদ যে রুচিটা বা যেই দৃষ্টিভঙ্গি দিয়ে গেছেন বিনোদনের ক্ষেত্রে, মধ্যবিত্তকে ধরে, হ্যাঁ সেটা কিন্তু এখনো বজায় আছে। এখনো সেই দর্শক সেইটার মধ্যে আবর্তিত আছে। সেই আবহ থেকে মনে হয় এখনো দর্শকরা বেরোতে পারেনি। এখনো যদি আপনি হুমায়ুন আহমেদের কিছু একটা কোনো না কোনো ভাবে প্রেজেন্ট করতে পারেন, সেটা দর্শকরা গ্রহণ করে। যে কারণে আমার ধারণা ব্যক্তিগত যে চ্যানেল আইয়ে হুমায়ুন আহমেদ যে প্রতি ঈদে হুমায়ুন আহমেদের গল্পটা নাটক হয়, মানুষ বোধহয় এটা দেখে থাকে।
গ্রহণ করে থাকে। ফ্লেভারটা এখনো নিচ্ছে। হ্যাঁ, তবে বিনোদনের ক্ষেত্রে আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি যে বিশেষভাবে মানে মনে রেখেছিলাম, সেটা হচ্ছে যে কৃষকের ঈদ আনন্দ। হ্যাঁ, দেশের তো বেশিরভাগ মানুষ তো কৃষক, মানে গ্রামে, এবং তাদের আনন্দ দানের জন্য তাদের তাদের নিয়ে যে অনুষ্ঠানটা হয়, হ্যাঁ, সেটা মাটিও একটা- মানুষ বোধহয় অনুষ্ঠানটার নাম, যেটা শাইখ সিরাজ সাহেব করেন, আমি বলবো যে এটা একটা পর্যায়ে উন্নীত হয়েছে, এবং এটা দেখার জন্য কিন্তু গ্রামের মানুষরা উদ্গ্রীব হয়ে থাকে। এটা আমাদের বিনোদনের নতুন একটা মাত্রা দিয়েছে, কিন্তু সংযোজন বলবো আমি। সেই জায়গা থেকে কথা যে আমাদের যে একটা ছক বাঁধা যে আমাদের শুধু নাটকই হতে হবে ঈদের দিন বা ঈদের 5 দিন বা 7 দিন, যাই হোক, শুধু নাটক তো না, নাটক হবে অবশ্যই, ধারাবাহিক হবে, তারপর টেলিফিল্ম হবে, নাটক হবে, তার বাইরেও তো আরো ধারণা থাকতে পারে যে এই যে আপনি যেটা বললেন যে কৃষকের ঈদ হতে পারে, অন্যান্য পেশাজীবীদের ঈদের অনুষ্ঠান হতে পারে, তারপর হচ্ছে যে আমরা ঢাকার বাইরের বিষয়গুলো আনতে পারি। ঢাকার সবকিছু কিন্তু শহর কেন্দ্রিক। একদম একদম নিশ্চয়ই। রাজশাহীতে কেমন ঈদ হয়, হ্যাঁ, রাজশাহীর গ্রামে কেমন ঈদ হয়, সেখানে মূল আকর্ষণ কি ঈদের সময়। হ্যাঁ, আর বিভিন্ন শ্রেণীর যে ঈদ, হ্যাঁ, বাচ্চাদের ঈদের মতো আনন্দ তার আমাদের বয়সে হবে না। শিশুদের জন্য অনুষ্ঠান আমাদের, শিশুদের অনুষ্ঠান আসলে খুব বেশি দেখতে পারি নাই, তবে শিশুদের অনুষ্ঠানের ব্যাপারে আমার সেই পুরোনো কথাই বলবো, শিশুদের অনুষ্ঠান শিশুদেরই করা উচিত। হ্যাঁ, বড়দের মগজ দিয়ে নয়, বড়দের মগজ, যেহেতু আমরা বেশি প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, আমাদের মগজ বোধে শিশুদের আনন্দ দিতে অক্ষম। আমার ব্যক্তিগত ধারণা, এটা সে দ্বিমত পোষণ করতে পারে না। মোস্তফা মনোয়ার স্যার অনেক কিছু করেছেন, তারগুলো কিন্তু আবার অন্যরকম। শিশুর মতো মন সবার থাকে না। না, আমি বললাম যে ঈদে শিশুদের জন্য করার খুব তাগিদ আমরা দেখি না। হ্যাঁ, অথচ গানটা শুরু হয় যে রমজানের রোজা শেষে, এটা বাচ্চাদেরই গান, বাচ্চারাই কিন্তু আসলে আসে গান করতে, শিশুরাই আসে। আমি বলবো যে শিশুদেরকে সংযুক্তি করে, এবং একইভাবে কিশোর কিশোরীদেরকে তারুণ্য বলতে আমরা কেন জানি মানে বুঝি যে প্রেম। হ্যাঁ, নাটকগুলো বা টেলিফিল্ম যেখানেই দেখি যে প্রেম একটা বড় বিষয় না, কিন্তু আদর্শের জায়গা তো আছে, মূল্যবোধের জায়গা আছে। একটা তরুণ দেশের জন্য বা মানুষের জন্য কিছু করছে, সেই জায়গাকে হাইলাইট করে কেন নাটক হয় না? আমাকে সবকিছুর মধ্যে কি নাটকেও যদি বলি আমাকে প্রেমই দেখাতে হবে না? তারুণের তো অর্জন আছে, হ্যাঁ, লড়াই আছে, তারুণের যে সংগ্রাম। তরুণ, আমি তো বলবো তরুণ বেশিরভাগই মানুষ হচ্ছে মানে কর্মসংস্থানহীন, তাই না? কাজ নেই, তাদের কাজ নেই বা সে লড়াই করছে, কাজ পাওয়ার জন্য লড়াই করছে। তাদের অংশগ্রহণে কিংবা তাদের মন মানুষটা বুঝে তাদেরকে মানে উৎসাহিত করার মতো অনুষ্ঠান কেন আমরা করি না? এই জায়গায় চ্যানেলগুলো ভাবতে পারে তো। সেখানে ভাববার জায়গাটা আমরা যে একটা বাণিজ্যিকরণ, যে এই যে যারা বিজ্ঞাপন দিচ্ছে তারা আসলে কি চাচ্ছে, সে জায়গা যেই দাঁড়িয়ে কমা সেমিকোলন পড়ে যায়। তুষার, তারা তো প্রভু নয়। হ্যাঁ, তারা টাকা দিচ্ছে ঠিকই, কিন্তু আমরা মানে যারা চ্যানেল কর্তৃপক্ষ আছেন, আপনারা কি পারেন না সেই জায়গায় ডমিনেট করতে? দর কষাকষিও দরকার নেই, আপনি বলবেন আমি এই প্রোগ্রামটা করব, এভাবে করব, এইটা তুমি স্পন্সর করো। আমরা ওই নৈতিক অবস্থানটা টেলিভিশনগুলো কি হারাচ্ছে কিনা সেটা নিয়ে আসলে কথা বলা যেতে পারে, যে সেই জায়গা থেকে যে আমি এই অনুষ্ঠান করছি, আমার ভাবনাটা এই জায়গায়, তুমি কেন এটা নিবে না, তুমি নিতে পারো, নিবে না কেন? এখন এই যে আপনি বলেন 28টা 29টা চ্যানেলের যে একটা প্রতিযোগিতা, হ্যাঁ, সে হয়তো বলবে যে আমি তোমার এখান থেকে চলে গেলাম উইথড্র করে, হ্যাঁ, তোমাকে দিলাম না, এই সাহসটাও দেখাতে। আমি এখানে দুটো কথা বলবো তুষার। একটা কথা হচ্ছে যে প্রভুদের কথা ভুলে যে নিজেদের খরচে নিজের একটা কিছু করতে পারি কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। আপনার টেলিভিশন তো সেভাবে, মানে এটা সংবাদ মাধ্যম, তাই না? এটা তো আসলে অনুষ্ঠানকে দিকে আমরা ঈদ অনুষ্ঠানের বাইরে একটা দেখেছি, হ্যাঁ, 5 মানবের সাথে আপনি গল্প করেছেন। মানব নয় কেন? একজন মানবকে আসতে পারতো না? মানব আসবে আগামীতে। যাই হোক, আমি দুটো কথা, একটা কথা বলেছি যে চ্যানেলগুলো নিজে একটা কিছু করতে পারে নিজের খরচে, নিজের মেধা দিয়ে, না নিজের টিম ওয়ার্ক দিয়ে, যে এটা প্রভুর কথা ভুলে যাবে, টাকার কথা ভুলে যাবে, এটা যা করার আমরা করব, এবং এটা স্পেশাল একটা প্রমোশনাল যাবে, যে এই প্রোগ্রামটা এই বছরের ঈদের আমাদের স্পেশাল প্রোগ্রাম, আমাদের নিজেদের জিনিস, তোমরা দেখো। নাম্বার 1। নাম্বার 2, চ্যানেলের আরেকটা যে বাংলাদেশ টেলিভিশন, এটা জাতীয় অর্থে চলে, তাই না? তার তো এই টাকা দিকে তাকানোর দরকার নেই, তার বিশাল অফিস আছে, স্টুডিও আছে, তাদের কর্তব্য দায়িত্ব অনেক বেশি। তাদের সমস্যাটা কোথায়? আচ্ছা, আমি একটু ঈদ সংখ্যা যেতে চাই মারুফ ভাই। ঈদ সংখ্যা, আচ্ছা, ঈদ সংখ্যা যেতে চাই, মানে এটা তো বিনোদন, মানে ঈদের সময় এই যে ঈদ সংখ্যা পড়তে পড়তেও টেলিভিশনের দিকে চোখ রাখার একটা অভ্যাস বা অনেকে রেখে থাকেন, সেই জায়গা থেকে ঈদ সংখ্যা অনেক বেরোচ্ছে, আগের চেয়ে সংখ্যায় হয়তো বেশি বেরোচ্ছে, আমার কাছে যেটা মনে হয় অনেকেই
নিয়মিত পত্রিকার বাইরেও অনেক ঈদ সংখ্যা করেন, ঈদ সংখ্যা নিয়ে যদি বলেন আপনি। হ্যাঁ, ঈদ সংখ্যাটি আমি অল্প করেই বলতে চাই আসলে। আচ্ছা। টেলিভিশন চ্যানেল মানে চাহিদা একটু কমেছে কিনা? 20-25টা টেলিভিশন চ্যানেল না, একইভাবে 20-25টা ঈদ সংখ্যাও কিন্তু হয়েছে। আচ্ছা। আর ঈদের যেমন 5 দিন 7 দিনের অনুষ্ঠান থাকে টেলিভিশন ক্ষেত্রে, পত্রিকাগুলো 500 থেকে 700-800 পাতা করে এবং তাদের দীর্ঘদিনের পরিশ্রম। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি, দিন দিন যেন ঈদ সংখ্যাগুলোর জৌলস আগের সেই আকর্ষণ জৌলস এটা সত্যি প্রতি বছর একটু একটু করে কমে যাচ্ছে, নামছে একটু একটু করে কমে যাচ্ছে। বড় বড় যে ঈদ সংখ্যাগুলো, যেগুলোর মানে বড় বড় পত্রিকার ঈদ সংখ্যাগুলো, যেগুলো একটা তাদের একটা ঐতিহ্য দাঁড় করানোর চেষ্টা করেছে, সেখানেও দেখলাম যে প্রধান যে আকর্ষণ থাকে ঈদের উপন্যাস, সেই উপন্যাসের জায়গাও যেন কোথাও একটা গোজামিল এবং ফাঁকিবাজি। আমি 200 টাকা 300 টাকা দিয়ে একটা কিনবো একটা ঈদ সংখ্যা, মূলত উপন্যাস পড়ার জন্যই কিনবো। সেই উপন্যাস যদি আমি আংশিক বড় গল্প পাই, তাহলে আমি পরে ওই ঈদ সংখ্যা সম্পর্কে কি ভাববো? ঠকানো, পাঠক ঠকানো। তার মানে কি, মানে ঈদ সংখ্যার সম্পাদকদের অনেক দায়িত্ব বেড়ে গেছে। হ্যাঁ, আসলে আপনার টেলিভিশনে বোধহয় দর্শকদের একটা চাহিদা দেখেন না, যে বিচার করেন, যে তাদের কাছ থেকে জরিপ করেন যে কত দর্শক এটা দেখেন, এই প্রোগ্রামে কতটা জনপ্রিয়। এরকম বোধহয় ঈদ সংখ্যার ক্ষেত্রে নেই, থাকলে ভালো হতো, তাহলে বিক্রি দিয়ে তারা বুঝতে পারেন। তাহলে ঈদ সংখ্যা তো যেটুকু ছাপেন যখন ফেরত আসে সেটা দিয়ে কিছুটা হয়তো বোঝা যায়। আলোচনা সমালোচনা নিল কি নিল না। হ্যাঁ, ঈদ সংখ্যার আলোচনা সমালোচনা আমরা করি সাধারণত এই টেলিভিশনে, যেমন আপনার এখানে করছি, আর একটা জায়গায় হয়তো করব, এরকম 2-3টা আলোচনা হয়। ঈদ সংখ্যা নিয়ে খুব একটা লেখালেখিও হয় না, কারণ কোন পত্রিকা সেই দায়িত্ব নিবে না, বা সেই মানে সেই কি সেই উদারতা দেখবে না যে অন্য পত্রিকার ঈদ সংখ্যাকে ভালো বলবে, আমার পত্রিকার ঈদ সংখ্যাটি এরকম মনে হয় আত্মসমালোচনা করবে। কিন্তু আমি বলবো যে ঈদ সংখ্যা তো আসলে ঈদের একটা সংস্কৃতি, এটা একদম সচেতন অংশ। মানে ঈদের যে অন্যান্য ফর্দ থাকে তার মধ্যে ঈদ সংখ্যাটা ফর্দ ছিল এক সময়। ঈদ টিভির অনুষ্ঠান যেমন একটা সংস্কৃতির অংশ হয়ে গেছে। আমি মানি না মানি বা পছন্দ করি না করি, 5 দিন থেকে 7 দিন ব্যাপী প্রোগ্রামের একটা রেলগাড়ি চলে। ঈদ উপলক্ষে মধ্যবিত্ত এখনো 1-2 ঈদ সংখ্যা কিনে ঘরে নিয়ে যায়, এবং একটা ঈদ সংখ্যা কিন্তু একজন পড়ে না, পরিবারের সবাই কাড়াকাড়ি করেই পড়ে। অনেক সময় নিয়ে পড়া হয়, ঈদের পরেও পড়া চলে, হয়তো পরবর্তী ঈদ সংখ্যা না বেরোনো পর্যন্ত এটা আমার ঘরে থাকবে। উপন্যাসটা পড়লাম, আবার 3 মাস পর একটা উপন্যাস পড়লাম, সেটাও হয়। হ্যাঁ, উপন্যাসের কথা বারবার বলছি এই কারণে যে উপন্যাসটা আসলে উপন্যাসের জন্যই মানুষ কেনে, গল্পের জন্যও কেনে। আমি বলবো যে কোথাও যেন আমরা আটকে গেছি, এবং আমাদের যে প্রবীণ মহান লেখকরা তারাও বোধহয় অনুপস্থিত হয়ে পড়েছেন। আচ্ছা, আমি রাবেয়া খাতুনের কোনো উপন্যাস দেখিনি, সৈয়দ হকের একটি দেখেছি। সেখানে আমি একই কথা বলবো, এখানে কথা বাড়াবো না, অন্য জায়গায় হয়তো বলবো প্রশ্নটা, যে ঈদ সংখ্যার পাঠকদেরকে আমরা আসলে ঠকাচ্ছি। যদি আমরা ঠকাই, ঈদ সংখ্যার যারা নির্মাতা, যারা সম্পাদক, তারা যদি আসলে পাঠকদের ঠকান, একসময় কিন্তু তারা নিজেরাই ঠকবেন। হ্যাঁ, এবং সেই জায়গা থেকে দেখা যায় যে কোন কোন ঈদ সংখ্যা যেসব পত্রিকার কথা বলছেন আপনি, যে একই লেখকদেরই প্রতিবার ঈদ সংখ্যা দেখা যায়। নতুন লেখক নিশ্চয়ই আছেন। আমি বোধহয় আপনার সাথে আলোচনায় বলেছিলাম যে নতুন লেখক শুধু বাংলাদেশে নেই, বাংলাদেশের বাইরে গোটা দেশেই আমাদের বাংলাদেশের লেখকরা ছড়িয়ে আছেন, কিন্তু আমরা গ্রহণ করতে যেন অপারগ। আমাদের উদারতাও যেমন নাই, দৃষ্টিভঙ্গিও নাই। আমাদের বোধহয় অন্বেষক যে দৃষ্টিভঙ্গি, অনুসন্ধিৎসা, এটা একটা কারণ কি আমি জানি না, আমাকে আবার ভুল হতে পারে, আপনি বলবেন। যে যেহেতু ঈদ সংখ্যাটা তৈরি করেন হচ্ছে সাহিত্য সম্পাদকরা বা সাহিত্যর টেবিল থেকে, সাহিত্য সম্পাদকরা ওই টেবিল থেকে হয়, বলা হয়ে থাকে যে আমাদের সাহিত্য পাতাগুলো গোষ্ঠী কেন্দ্রিক, সেই কারণে ওইটার প্রভাব ঈদ সংখ্যায় পড়ে। আমি এটা কিছুটা মানে আপনার সাথে সম্মতি জ্ঞাপনই করবো, উড়িয়ে দিব না। কিন্তু ঈদ সংখ্যার ক্ষেত্রে শুধু ঈদ সংখ্যা মানে সাহিত্য সম্পাদকই মানে এককভাবে করেন না, এটা একটা টিমের ব্যাপার থাকে, এবং সম্পাদক এখানে সরাসরি প্রভাব বিস্তার করেন, একই ফিচার এডিটরও করেন, কিন্তু প্রভাবটা থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে গোষ্ঠীবদ্ধতা একটা অভিযোগ আছে। হয়তো পত্রিকার গোষ্ঠীবদ্ধতা, শুধু সম্পাদকের, সাহিত্য সম্পাদকের না, পত্রিকার গোষ্ঠীবদ্ধতা, পত্রিকারই একটা লেখকের হয়তো বলয় তৈরি করে নিয়েছে, তাদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করেন। যে এই দেখবেন আপনি যে কোনো একটি পত্রিকার সংখ্যায় যে ঘুরে ফিরে
একই ধরনের নাম, যে গত 3 বছরের ঈদ সংখ্যার নাম আর এই নাম বিচার করেন 2-3টা নাম। আপনি যেটা বলছেন যে নতুন লেখকের কথা, নতুন লেখককে আমরা তখন মানে অবশ্যই স্বাগত জানাবো, না হলে নতুনত্ব কি পাবো? আমরা জানি যে আল মাহমুদ কি লেখেন, আমি নবীন একজনকে নিয়ে আসি, তাহলে আমি জানতে পারবো যে আমাদের সাহিত্যে নতুনত্বটা কিভাবে আসছে, কতটুকু আসছে, এবং এটাকে আমরা গ্রহণ করব কি করব না। কিন্তু আগে তো সুযোগ দিতে হবে, তাই না? এবার কিন্তু একটা ঈদ সংখ্যা বের করেছে অনলাইন, এটা একটা বড় ব্যাপার না? তার মানে যোগ হচ্ছে। এবং আপনি জানেন কিনা আরেকটি ঈদ সংখ্যা বেড়েছে, শুধু উপন্যাস নিয়ে একটা এনজিও করেছে, এটা সবচেয়ে বেশি দামের, 300 টাকা দাম করেছে। আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে যে 15টা বা 12টা উপন্যাস নিয়ে একটা ঈদ সংখ্যা করেছে। তার মানে কি, মানুষ বুঝতে পারছে, এবং যারা টাকা লগ্নি করছেন তারাও বুঝতে পারছেন যে আসলে মানুষের চাহিদাটা কোথায়, সেই অনুযায়ী তারা যোগান দিচ্ছে। তবে আমি মনে করি যে ঈদ সংখ্যাটা যেহেতু একটা বার্ষিক সংগ্রহ, সাহিত্য সংগ্রহ, এটা অনেক বেশি ওয়েল এডিটেড হওয়া উচিত, অনেক বেশি সুপরিকল্পিত হওয়া উচিত, অনেক বেশি উদার হওয়ার কথা। বাজারও আগে আসা উচিত। বাজারে আমি তো বলবো 7 তারিখের মধ্যে আসা উচিত, 7ই রমজানের মধ্যে আসা উচিত, কিন্তু সেটা হয় না। হ্যাঁ, কেন হয় না জানেন? ওই একই কথা, প্রভু সেই বিজ্ঞাপন দাতারা তাদের ডিজাইন তৈরি করেন ঈদের জন্য, যেগুলো সেগুলো 7 রোজার পরেই করেন, এবং এই বিজ্ঞাপনগুলো দেওয়ার কারণেই আসলে শেষ মুহূর্তে আর কতটা পাওয়া যায়। হ্যাঁ, সেই জন্যই। তবে আমি আপনার সাথে একমত যে এটা আসলে রোজার শুরুতেই চলে আসা উচিত ঈদ সংখ্যাগুলো। কারণ অনেকে ঢাকা ছেড়ে চলে যান, তার আগে ঈদ সংখ্যা না নিয়েও হয়তো অনেকে চলে যান। এবার অনেক দু একটা ঈদ সংখ্যার কথা জানি যে ঈদের পরও বেরিয়েছে। তাই নাকি? ঈদের পরে বেরিয়েছে? ঈদোত্তর সংখ্যা বলবো, ঈদের সংখ্যা বলে। তো স্বাভাবিকভাবে আমরা দেখছি যে ঈদ সংখ্যা, ঈদের অনুষ্ঠান, সমস্যাটা একই রকম। সমস্যা একই রকম, কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। এই যে আমরা আলোচনা করছি, এখান থেকে হয়তো কিছু বেরিয়ে আসবে, কেউ হয়তো গ্রহণ করবেন, এবং কেউ নিজেরাই হয়তো মূল্যায়ন করবেন, নিজেরাই আত্মসমালোচনা করবেন, আত্ম আলোচনা করবেন। এবং আমি সামনের দিকেই তাকাতে চাই। একসময় তো ঈদ সংখ্যা এত ছিল না, তাই না? এতগুলো ঈদ সংখ্যা হয়েছে, প্রতিযোগিতা করছে, তখন পাঠকরাই কিন্তু নির্দিষ্ট করে দেবেন। হ্যাঁ, এবং ঈদ সংখ্যা যেরকম নতুনত্ব আনা উচিত, টেলিভিশন অনুষ্ঠানগুলোতে নতুনত্ব আনা উচিত, নতুন বিষয় আসা উচিত, উপস্থাপন ভঙ্গিতে নতুন আসা উচিত। আমরা আশা করব সামনে আবার ঈদুল আজহা আছে, সেই ঈদে অন্তত আমরা আজকে যে বিষয়গুলি আপনি তুলে ধরলেন, হয়তো একটু সেই বিষয়গুলি নিয়ে আমরা হয়তো নেতিবাচকের কথা না হয়তো বলতে চাবো, তাই না? নিশ্চয়ই। আপনাকে ধন্যবাদ আমার ভাই আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকে সময় সংলাপ দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।